আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষে অথবা 2024 এর জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রসহ 4টি দেশের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল ইসলে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো ভিত্তি নেই। এটি কেন এসেছিলাম আপনি জানেন যে এটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা বিপদে পড়ে গেল বিএনপি। দর্শক বন্ধুরা, এবার যুক্তরাষ্ট্রসহ 4 দেশের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল এসে বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এমন কিছু বিষয় জানিয়েছে, আর সেই বিষয়গুলো বিএনপির জন্য অত্যন্ত দুঃসংবাদ। দর্শক বন্ধুরা, এবার নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল বলে যাচ্ছে, বাংলাদেশের সংবিধানে যেহেতু কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নেই, তাই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে বিএনপি। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে হঠাৎ করে বিএনপির অন্যতম নেতা রেজাবি কেন নির্বাচন কমিশনে গিয়েছেন এবং তিনি সেখানে যাওয়ার পর কি বার্তা পাঠিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য দুঃসংবাদ চলে আসলো? বিএনপির নেতা রেজাবি কেন নির্বাচন কমিশনে গিয়েছেন, সেই সকল বিষয়গুলো জানিয়েছেন। প্রশ্ন আপনাদের কেন এসেছিলাম, আপনি জানেন যে এটা রুটিন ওয়ার্ক, দাপ্তরিক কাজ। সেটি হলো একটি রাজনৈতিক দলের বার্ষিক যে আয় ব্যয়ের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি জমা দাও। এই কারণে আজকে নির্বাচন কমিশনের এই কার্যালয়ে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের যে বার্ষিক আয় ব্যয়ের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি, সেই রিপোর্টটি আমরা এখানে জমা দিতে এসেছিলাম। সেটা আমরা জমা দিয়ে রিসিভ কপি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আয় ব্যয়ের হিসাবটা হচ্ছে, এটা হচ্ছে 2022-এর ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেটা নিয়ম। তো সেটা এবারে মোট আয় হয়েছে 5,92,04,632 5,92,04,632 টাকা। দলটির মোট ব্যয় হয়েছে 3,88,33,803 টাকা। আবার বলছি, 3,88,33,803 টাকা। দলটির 2022 সালের মোট উদ্বৃত্ত হচ্ছে, আমাদের এবারে উদ্বৃত্ত যেটা হয়েছে, 2,03,70,829 টাকা। 2,03,70,829 টাকা। আয়ের খাতটা যদি বলতেন একটু, আর ব্যয়ের খাতটা। আমাদের আয় হচ্ছে বিভিন্নভাবেই, ধরেন জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য তাদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে যেগুলো অনুদান আমরা পাই, এবং ব্যাংকের যে এফডিআর-এর অর্জিত যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টও হচ্ছে আমাদের আয়ের উৎস। এটা কত তারিখ থেকে কত তারিখ? এটা হচ্ছে জানুয়ারি, যেটা মানে বার্ষিক প্রতিবেদন হয় আগের বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর। না, এটা হচ্ছে বার্ষিক জানুয়ারি থেকে ডিসেম্বর নির্বাচন। মাননীয় সচিবের সাথে এই আয় ব্যয় জমা দেওয়া ছাড়া আর কোনো কথা হয়নি। আমরা জাস্ট ওইটা দিতে এসেছি, আমরা দিয়েই রিসিভ কপি নিয়েই আমরা চলে এসেছি। একটু জানতে চাচ্ছি যে গতকালকের যে রাজনৈতিক কর্মসূচিতে যে ঘটনাটি ঘটলো, এর মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে জ্বালাও করার কর্মসূচি আবারও শুরু করেছে বিএনপি। এটা তো মানে একটা অবৈধ শাসক যে সমস্ত কথা বলে, সেই কথাগুলোর কোনো ভিত্তি থাকে না। উনি যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন, তাহলে জনগণের কাছে জবাবদিহিতার একটা ভয় থাকতো। সেই ভয় তো ওনার নেই। তাই উনি এবং ওনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যখন যা ইচ্ছা, যা মনে চায় সেইটা তিনি বলছেন। এটা তো আপনারা নিজেরাই প্রমাণ পেয়েছেন। জ্বালাও পোড়াও কে করছে, কে করে, অতীতেও আপনারা জানেন। এখন গতকালও যে ঘটনা ঘটেছে, যে স্বয়ং বাস চালক বলছে যে 10 গজ দূরে ছিল পুলিশের অবস্থান, এবং পুলিশের অবস্থান থাকার পথেও কয়েকজন যুবক এসে বলছে যে বাস থেকে তুমি নেমে যাও, নাহলে তোমাকে শুদ্ধ পুড়িয়ে দেওয়া হবে। তো কয়েকজন যুবক এই কথাটা কখনই বলতে পারে যদি সামনে পুলিশ থাকে। বিরোধী দলের কোনো নেতাকর্মী তো তখন ওইখানে সাহস পাওয়ার তো কোনো কারণ নাই। তারা তো পুলিশের মানে নির্বিচারে গুলিবর্ষণ, বেধড়ক তারা গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে, তারা ইতস্তত বিক্ষুব্ধ দৌড়াদৌড়ি করছে। ওর মধ্যে একবারে ঠান্ডা মাথায় মানে তারপরে ওইখানে মোটরসাইকেলে এসে তারা পোড়াবে, এইটা একেবারেই মূর্খরা ছাড়া কেউ বিশ্বাস করবে না, এবং পাগলও এটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে বরাবরই নিজেরাই সমস্ত কাজ করে তারা যে দায়টা দেয়, তারা যে দায়টা চাপায়, সেই পুরনো পদ্ধতি, সেই পুরনো রীতি, এবং আওয়ামী লীগের যে পাল্টা অভিযোগ করার, মানে মানুষের প্রতি ভয়ঙ্কর মানে অমনুষ্যত্বের কাজ করে, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো, এই কাজ করে দায় চাপানোর যে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিরই পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্যে।
থেকে বলেছেন আগামীকালকে যদি সমাবেশ থেকে এই ধরনের গতকালকের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে এই বিষয়ে আপনি দেখুন, ব্যবস্থা কে নেবে না নেবে সেটা তো জনগণই নির্ধারণ করবে। আমাদের এত বড় মহাসমাবেশ হলো, সারা দেশ থেকে মানুষ আসলো, কই সেখানে কি কোনো অশান্তির সৃষ্টি হয়েছে? কোনো অশান্তির সৃষ্টি হয়নি। আমরা নিজেরাও তো শান্তিপূর্ণ যে কালকের যে অবস্থান কর্মসূচি নিজেরা ছিলাম, আমরা দাঁড়িয়ে আছি, বক্তব্য রাখছি, এমন সময় আমরা চোখের সামনে দেখলাম যে পুলিশ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে লাঠিচার্জ শুরু করলো, তারপরে আপনার বেপরোয়া কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা শুরু করলো এবং ছড়রা গুলি, যেটা বন্দুকের গুলি করা, তারা শুরু করলো। তো চোখের সামনে ঘটনা। আপনাদের গণমাধ্যমের যারা সাংবাদিক তারাও তো উপস্থিত ছিলেন, তারাও তো দেখেছেন। সাম্প্রতিককালে আপনাদের যে মহাসমাবেশগুলো হয়েছে এখানে ব্যাপক উপস্থিতি ছিল যেটা চোখে পড়ার মতো, কিন্তু কালকে যে অবস্থান ধর্মঘটে আপনাদের পথগুলোতে সেরকম উপস্থিতি ছিল না। সেই ধরনের উপস্থিতি ছিল না। আপনারা জানেন 26 তারিখ থেকে 25 তারিখ থেকে বাড়িতে বাড়িতে, বাসায় বাসায় বেধড়ক বেপরোয়া তারা গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এরপরও একদিকে মানে পুলিশের প্রোটেকশন, একদিকে পুলিশ তার সাথে যুক্ত হয়েছে, তাদের সম্পূরক শক্তি হিসাবে যুক্ত হয়েছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। এদের মাঝখানেও যে বীরের মতো দাঁড়িয়ে কালকে আমাদের ছেলেরা অবস্থান কর্মসূচি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া, তাদেরকে সাবাস বলা ছাড়া আর আমরা কিছু বলতে পারি না, যে এত ভীতির মধ্যে আক্রমণের মুখে দাঁড়িয়েও তারা দলীয় কর্মসূচি পালন করেছে। এটাই তো একটা বিশাল অর্জন গণতন্ত্রের সংগ্রামের যারা অংশীদার, যারা অংশগ্রহণকারী নেতাকর্মীদের। ধন্যবাদ। কালকে আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ। ছোট্ট প্রশ্ন হচ্ছে 2021-এর তুলনায় 22-এ কি আয় ব্যয় বাড়লো বা পার্থক্যটা যদি একটু বলতেন আগের বছরের তুলনায় আমাদের যে ব্যয় হয়েছে গত বছর আমাদের ইয়ে ছিল না, কই আমাদের ঘাটতি ছিল, হ্যাঁ এবারে হয়েছে আমাদের ওই যে বললাম বিভিন্ন যে ইয়ের থেকে কি বলে বন্যার্থদের সাহায্য টাহায্য। আপনারা জানেন যে সিলেটে এক প্রলয়নকারী বন্যা হয়, তখন খরচ হয়েছে দলের ফান্ড থেকে, এবারে ওই রকম হয়নি, সেই কারণে এবার আমাদের উদ্বৃত্ত হয়েছে। কংগ্রেসের 14 জন সদস্য তারা জাতিসংঘের নির্বাচন আমাদের দল থেকে আমাদের যে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 14 জন যে কংগ্রেসম্যান যেটা দিয়েছে, এটা তো হচ্ছে আমরা মনে করি যে মানুষ, পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ, তারা এখন উপলব্ধি করছে, বুঝতে পারছে, তারা আগে থেকেই বুঝছে, কিন্তু মানে ফ্যাসিজমের মাত্রা এত তীব্র হয়েছে, এত অত্যুগ্র মাত্রায় এটা বিস্তার লাভ করেছে, গোটা দেশ এক দম বন্ধ করা পরিস্থিতি, সেটারই প্রতিধ্বনি সেখানে হচ্ছে। আমরা মনে করি যে এটা কিভাবে হবে, আমরা শেখ হাসিনার পদত্যাগ, আমরা জানেন সংবিধান অনুযায়ী সে পদত্যাগ করার সাথে সাথে গোটা গভর্নমেন্টের পদত্যাগ হবে এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে, কারণ সবাই প্রধানমন্ত্রীর মুখ চেয়ে থাকে এবং নির্বাচনকালীন সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষে অথবা 2024 এর জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অক্টোবরের আগে তফসিল ঘোষণা করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। এটি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের কোনো এক সময়। রোববার নির্বাচন কমিশনারদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এর আগে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকরা। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রসহ 4টি দেশের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল ইসলে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো ভিত্তি নেই, এটি অসাংবিধানিক, সেজন্য এ ব্যাপারে আলোচনায় আমাদের কোনো আগ্রহ নেই। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নির্বাচনী আইন কানুন সম্পর্কে জানতে চেয়েছেন। এ সময় ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। অবাধ নির্বাচন আয়োজনে ইসি কিভাবে কাজ করে তা জানতে চেয়েছেন তারা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া বিভিন্ন নির্বাচনে প্রার্থীর ওপর হামলায় ইসি কী ব্যবস্থা নিয়েছে সেটিও জানতে চেয়েছেন প্রতিনিধিরা। ইসির পক্ষ থেকে তাও তুলে ধরা হয়েছে।
বৈঠক শেষে টেরি এল ইসলে জানান, তত্ত্বাবধায়ক সরকার আনতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যদি এটি একটি ভালো আইডিয়া হয়ে থাকে এবং যদি ইলেকশন কমিশন এটা করতেও চায়, তারা এটা করতে পারবে না, কারণ এটি করার কোনো আইনি কাঠামো নেই, আর এই মুহূর্তে এটা করা সম্ভবও নয়। আমেরিকা সরকারের প্রতিনিধিত্ব করেন না উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে আমরা মনে করি এই সরকারের অধীনে কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পৌল বলেছেন, আশা করছি সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য কিছুটা দুঃসংবাদ দিয়েছে এই সকল প্রতিনিধি দল। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই রেজাবি তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন কেন, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে সেই রেজাবির কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।